তার মানে সংবিধানের পুরনো সিস্টেম সেগুলোকে আপনি ইন্ট্যাক্ট রেখে আপনি মানে বিপ্লব পরবর্তী প্রথম কাজ হচ্ছে আপনাকে একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে। 2 নম্বর হচ্ছে যে এটা একটা ডিক্লারেশন আসতে হবে। এইগুলাকে আপনি ক্রিমিনালাইজ করার একটা পথ খোলা রাখছেন। তো এখানেই তো জুলাই বিপ্লবের প্রথম এই প্রত্যেকটা এফোর্টে প্রত্যেকটা ইনিশিয়েটিভ কিন্তু ছাত্র নেতৃবৃন্দ যারা তারা কিন্তু তারা নিয়েছে, তাদেরকে দোষারোপ করা যাবে না। আজকের পডকাস্ট বিপ্লবের আশা আকাঙ্ক্ষার কেমন প্রতিফলন ঘটলো এবং বিপ্লব কি আসলেই তার উদ্দেশ্য সফল করতে পেরেছে কিনা সেই বিষয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন মেজর মনিরুল ইসলাম স্যার। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই একটা বিষয় জানতে চাই, তো বিপ্লব পরবর্তী সময়ে এখন বিপ্লবের আশা আকাঙ্ক্ষা এবং বর্তমান সময় অনুযায়ী তার যে অবস্থান, এটাকে কিভাবে স্যার মূল্যায়ন করছেন? আমরা যদি সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করি যে কি কি ঘটছে, বিভিন্ন ধরনের রিফর্ম বা বিভিন্ন ধরনের যে সংস্কার কার্যক্রম বিপ্লবের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য, সেই টোটাল বাস্তবতাটা যদি আমরা একটা সিঙ্গেল ক্যানভাসে নিয়ে আসি, তাহলে আমি বলবো যে বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতায় বিপ্লবের আকাঙ্ক্ষা এবং বাস্তবতার একটা ব্যাপক ফারাক আছে। পূর্ণতা পাওয়ার যে সম্ভাবনা সেটা এখন খুবই কম। আচ্ছা স্যার, আপনি মানে কেমন হওয়া উচিত ছিল আর কেমন হলো আপনার দৃষ্টিতে কিভাবে স্যার আপনি বলবেন? হওয়া উচিত ছিল হলো যে বিপ্লবের একটা ক্লাসিক্যাল আপনার স্টেপ বাই স্টেপ অ্যাকশনস আছে। বিপ্লব হলো যে কোনো চলমান সিস্টেমকে কমপ্লিটলি কলাপস করে সেটার উপরে নতুন করে একটা রিফ্রেশড সিস্টেম বা একটা পরিমার্জিত পরিশীলিত একটা সিস্টেমকে চালু করা। এটা হলো বিপ্লবের আসলে স্পিরিট। এখন আপনি যদি দেখতে পান বাংলাদেশের বাস্তবতা, তাহলে দেখেন যে আমরা এই বিপ্লবের যে 10 মাস পরে এসেও আমরা কিন্তু আগের জায়গায় দাঁড়িয়ে আছি। পুরনো সিস্টেম কলাপস করেনি। পুরনো যে সিস্টেম ছিল সেই সিস্টেমগুলো এখনও বিদ্যমান আছে। তার মাঝখানে আমরা গোজামিল দিয়ে বিভিন্ন ধরনের সিস্টেম ফিট ইন করানোর চেষ্টা করছি, যেটা আসলে কোনো অর্থ তৈরি করে না। আসলে এটার কোনো অর্থবহতা নাই। এটা একটা গোজামিল সিস্টেম। হ্যাঁ, তো আগের সেই পুরনো প্রতিগন্ধময় পচা যে সিস্টেমগুলো ছিল, যে স্ট্রাকচারগুলো ছিল, যে ব্যক্তি ছিল, সেই ব্যক্তিকে আপনি ইনট্যাক্ট রেখে আপনি আবার রিফর্ম তার ভিতরে পুশ ইন করছেন। এটা আলটিমেটলি একটা জগা খিচুড়িতে রূপান্তর হতে দেখা যাচ্ছে অলরেডি। আচ্ছা, আমি যদি আরেকটা বিষয় একটু এলাবোরেট করি, সেটা হচ্ছে যে বিপ্লব তো আসলে সংবিধান বিরোধী একটা কাজ, তাই না? রাইট। তার মানে সংবিধানের চোখে বিপ্লব কিন্তু আপনার অপরাধ, অবৈধ। তো বর্তমান আপনার যে 72-এর সংবিধান তথা দিনে দিনে সেটা মডিফিকেশন হয়ে বর্তমানে যে সংবিধানটা আছে, সেই সংবিধান চালু থাকা পর্যন্ত বিপ্লব হচ্ছে অপরাধ এবং অবৈধ। এখন আমরা ওই সংবিধানটাকে যদি বাতিল না করি, তাহলে কিন্তু আজ হোক কাল হোক এটার একটা বীজ বপন হয়ে রইল ভবিষ্যতে এটাকে বিচারের আওতায় আনার জন্যে, যেটা খুবই দুর্ভাগ্যজনক হবে। এটা ছাড়াও আপনি যদি দেখেন যে ব্যক্তি বিশেষ যারা কনস্টিটিউশনাল বা সাংবিধানিক পজিশনে যারা আছে, তারা পূর্বোক্ত যে আপনার পতিত রেজিম যেটা, সেই রেজিমেরই তারা কিন্তু আপনার পতাকাবাহী, তার পতাকা ধরেই তারা চলছিল। তারা কিন্তু তাদের অবস্থানে বহাল তবিয়তে আছে, কোনো অসুবিধা নেই। তো ব্যক্তি, সংবিধান এবং অন্যান্য যে পুরনো সিস্টেম, সেগুলোকে আপনি ইন্ট্যাক্ট রেখে আপনি সংস্কার করবেন, এটা একটা হাস্যকর বিষয়। সুতরাং বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি যে বিপ্লব চুরি যাওয়ার পথে। আচ্ছা স্যার, কারা চুরি করলো? বিপ্লব চুরি করার পিছনে বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টি যারা, বড় দল এবং বড় স্টেক হোল্ডার যারা, মূলত বড় পলিটিক্যাল পার্টি, এইটা বিপ্লব চুরির পিছনে দায় গ্রহণ করতে হবে। আজ হোক কাল হোক তাদের এই দায় স্বীকার করতে হবে এবং ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না এ ব্যাপারে। স্যার, কি কি বিষয়ে বিপ্লব পরবর্তী সময় বড় রাজনৈতিক দলগুলো তাদের পদক্ষেপে বিপ্লব আজকে একদম মানে ধূলিসাৎ হয়ে যাচ্ছে আপনি মনে করেন? আচ্ছা, প্রথম যে ভুলটা মারাত্মক ধরনের হয়েছে, আমাদের ছাত্র জনতার যে নেতৃত্ব ছিল তারা অপেক্ষাকৃত বয়সে তরুণ, তারা হয়তো অতটা বুঝে উঠতে পারে নাই, অথবা তারা মিসগাইডেড হয়েছে কোনো কারণে, চাপে পড়ে হোক, না বুঝে হোক, অভিজ্ঞতার কমের কারণে হোক, তারা এটা বুঝতে পারেনি ঠিক মতো। প্রথম যেটা দরকার ছিল সেটা হচ্ছে একটা বিপ্লবী সরকার গঠন করা। রাইট।
এটা হলো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট করসপন্ডিং অ্যাকশন, ফার্স্ট অ্যাকশনটা। মানে বিপ্লব পরবর্তী প্রথম কাজ হচ্ছে আপনাকে একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে। 2 নম্বর হচ্ছে যে এটা একটা ডিক্লারেশন আসতে হবে, যেটাকে আমরা জুলাই ডিক্লারেশন বলতেছি। জুলাই ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রটা হলে তখন আপনার খুব সিস্টেমেটিকভাবেই আপনার পুরানো যে সংবিধান সেটা স্থগিত বা বাতিল হয়ে যায়। পাশাপাশি পুরানো যে কর্তা ব্যক্তিরা যারা সাংবিধানিক পজিশনে থেকে পুরানো রেজিমের ম্যানিফেস্টো বাস্তবায়ন করতো, তাদেরও কর্ম পরিধি অনেকখানি সংকুচিত হয়ে আসে। বিধায় এই ঘোষণাপত্রটা হওয়া দরকার ছিল। এরপরে হচ্ছে আপনার মূলত এই দুটা ঘোষণাপত্র এবং আপনার সংবিধানকে স্থগিত বা বাতিল করা এবং সেটাকে রিপ্লেস করা একটা ঘোষণাপত্র দিয়ে। এরপরে আপনার সাংবিধানিক পজিশন আছে যে রাষ্ট্রপতি আছেন যিনি, এবং অন্যান্য যে আপনার পজিশনে যারা যারা আছে তাদেরকে অপসারণ করা অবশ্যই প্রয়োজন ছিল। কারণ তারা তো আসলে পুরানো সিস্টেমেরই হচ্ছে আপনার বার্তাবাহী, তারা পুরানো সিস্টেমেরই পতাকা বা ধ্বজা তারা সামনের দিকে নিয়ে যাচ্ছে। সো তাদেরকে রেখে আপনি আসলে রিফর্ম করতে পারবেন না। হ্যাঁ, মনে করেন যে আপনার জুলাই বিপ্লবের কার্যক্রম এখনো পর্যন্ত আইনগতভাবে সিদ্ধ না, কিন্তু এটা অবৈধ, তাই তো, অ্যাজ পার কনস্টিটিউশন। তো আপনি মনে করেন যে সেই কনস্টিটিউশনের প্রধান নির্বাহী যে রাষ্ট্রপতি, এদেরকে আপনি ইন্ট্যাক্ট রেখে দিয়ে মনে করেন যে ছাত্র জনতার যে কার্যক্রম, রক্ত দেওয়া, আঘাত সহ্য করা, এইগুলাকে আপনি ক্রিমিনালাইজ করার একটা পথ খোলা রাখছেন। তো এখানেই তো জুলাই বিপ্লবের প্রথম মৃত্যু এখানেই ঘটে গেছে আসলে। আচ্ছা, তার পরবর্তীতে আপনি যদি দেখেন যে প্রেসিডেন্টের অপসারণ, যেটা তো আগে বললাম, এরপরে বললাম হচ্ছে সংবিধান বাতিল বা স্থগিত করা, একটা ঘোষণাপত্র প্রণয়নের কথা বললাম। এগুলোর করার পরে আপনি দেশে হচ্ছে আপনার বিপ্লব পরবর্তী যে স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতার জন্য আপনার দরকার ছিল বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তার ছাত্র সংসদ নির্বাচন করা। তাহলে দেশে একটা শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য জায়গায় স্থিতিশীলতা আসতো। এর পরবর্তীতেই দরকার ছিল আপনার দেশে স্থানীয় পরিষদগুলো নির্বাচন করা। এই প্রত্যেকটা এফোর্টে, প্রত্যেকটা ইনিশিয়েটিভ কিন্তু ছাত্র নেতৃবৃন্দ যারা, তারা কিন্তু তারা নিয়েছে, তাদেরকে দোষারোপ করা যাবে না। এখানে ব্লক করেছে হচ্ছে বিএনপি সহ বড় দলগুলো, তারা এটা কোনোটাই বাস্তবায়ন করতে দেয় নাই। এটা লুকোচুরির কোনো বিষয় না, এটা একদম আপনার দিনের আলোর মতো পরিষ্কার, যেটা মূলত বিএনপির বিরোধিতার কারণে এরকম সমস্যায় পড়ে গেল দেশটা। আচ্ছা স্যার, আপনার মতে বা আপনার অবজারভেশনে কোন কোন জায়গাগুলো হচ্ছে রাজনৈতিক দলগুলো ব্লক করছে স্যার, যদি একটু ক্লিয়ারলি বলতেন। আমি যেমনটি বললাম, প্রথম কথা হচ্ছে যে আপনার কোন একটা বিপ্লবী সরকার গঠনের ক্ষেত্রে বিরোধিতা করেছে। একটা গোজামিল দিয়ে সরকার, আমি বর্তমান সরকারের কার্যক্রমকে খুব তীব্রভাবে সমালোচনা করছি না। আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলে, তারা ভালো কাজ করছে, তারা চেষ্টা করছে, যদিও তাদের অনেকেরই পলিটিক্যাল, ম্যাক্সিমাম অ্যাডভাইজারদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, তারপরও তাদের একটা এক্সপার্টিজ আছে স্ব সাবজেক্ট ম্যাটারে, যে যে কাজে নিয়োজিত আছে তাদের সে ব্যাপারে কিন্তু একটা বিশেষজ্ঞতা আছে, কিন্তু বিশেষজ্ঞ জ্ঞান আছে। বিধায় তারা চেষ্টা করছে ভালো কাজ করার জন্য, এবং অনেক ক্ষেত্রে করছেও। তারা দেশের কার্যক্রম পরিচালনা করতে গেলে কিছু সমালোচনা হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। বাট ওভারঅল যদি আমরা নিরপেক্ষভাবে চিন্তা করি, কোনো পলিটিক্যাল বায়াসনেস বা কোনো ধরনের মানে ভেস্টেড গ্রুপের সদস্য হিসাবে যদি আমরা চিন্তাটা, বিবেচনাটা যদি না করি, তাহলে আমরা বলবো যে বর্তমান গভর্নমেন্ট ভালো করছে। আচ্ছা, প্রথম ব্লকটা করেছে যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, যে আপনার একটা বিপ্লবী সরকার গঠন, সেটা বিএনপি সহ অন্যান্য দলের বোধোদয় হওয়া উচিত ছিল। ওই সময় তাদের উচিত ছিল অবশ্যই আপনার একটা বিপ্লবী সরকার গঠন করতে সহযোগিতা করা। এটার আলটিমেটলি তারাই বেনিফিশিয়ারি হতো, কিন্তু আচ্ছা, এখন তারা যে একটা বিরাট কন্ট্রোভার্সির দিকে যাচ্ছে বিএনপি সহ অন্যান্য দল, এবং ভবিষ্যতে যখন আরো ফ্যাক্ট এবং অন্যান্য তথ্য উপাত্ত যখন সামনে আসবে কেন বিপ্লব ফেল করলো, এর একটা বড় দায়ভার কিন্তু বিএনপিকে নিতে হবে, বড় দল হিসেবে নিতে হবে। তো যাই হোক, তারা বিপ্লবী সরকার গঠন করতে তারা সহযোগিতা করে নাই, পরিষ্কার কথা। 2 নম্বর কথা হচ্ছে যে সংবিধান স্থগিত বা বাতিল করার ব্যাপার বিএনপি ডাইরেক্ট অবস্থান নিয়েছে। আচ্ছা, তার বিরুদ্ধে কোনোভাবেই তারা এটা হতে দেয় নাই। রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারে বিএনপি ডাইরেক্ট বিরোধিতা করেছে। এরপরে স্থানীয় সরকার পরিষদ বলেন, আপনার
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন বলেন, জুলাই ঘোষণাপত্র বলেন, এর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বিএনপির বিরোধিতা দৃশ্যমান। আমরা সবাই জানি এটা, আপনিও দেখেছেন, আমিও দেখেছি, দেশের জনগণও দেখেছে। বিধায় এই রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এগুলো আপনার বিরোধিতা করে আসলে প্রকারান্তরে বিপ্লবকে চুরি করারই সহযোগিতা করেছে। আচ্ছা স্যার, আমরা বিপ্লবের আগে যখন বা বিপ্লবের সময় রাজনৈতিক দলগুলো যেমন সবাই একসাথে ছিল, বিপ্লবের পরপরই সবাই একজন আরেকজনের মুখোমুখি অবস্থান নিল। প্রথম দিকে আমরা দেখলাম যে ছাত্ররা বিএনপি মুখোমুখি, জামাত কিছুটা ছাত্রদের সাথে ছিল, সরকারের সাথে ছিল, পরবর্তীতে এখন হচ্ছে জামাতেরও বিরুদ্ধে চলে গেছে। তো আসলে তারপরে তাদের হচ্ছে রাজনৈতিক দল গঠন, সরকারে আবার তাদের একটা পার্টিসিপেট করা। স্যার, এই ব্যাপারগুলো মানে আপনি কিভাবে স্যার মূল্যায়ন করেন যে মানে রাজনৈতিক সংগঠনগুলো এখন সবাই একজন আরেকজনের মুখোমুখি, এটা কেন স্যার? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা হচ্ছে যে পলিটিক্সে কিন্তু এরকম কম্পিটিশন থাকবে। ওকে, যেহেতু এটা একটা ক্ষমতায় যাওয়ার বিষয় জড়িত, পলিটিক্সের আলটিমেট রেজাল্টটা কি? একটা পক্ষ বা একটা গ্রুপ অফ পার্টিস তারা ক্ষমতায় যাবে। তো ক্ষমতায় যেহেতু যেতে হবে, এটা যদি আলটিমেট উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু একে অন্যের সঙ্গে এই কম্পিটিশন থাকবে, টানাপোড়েন থাকবে, গন্ডগোল ফ্যাসাদ থাকবে, একটা নির্দিষ্ট স্কেলে থাকেই। কিন্তু এক এক দেশের কালচার এক এক রকম, আমাদের দেশের কালচার এরকম। সো এটা নিয়ে আসলে খুব একটা চিন্তিত হওয়ার কিছু নাই। আচ্ছা, এক দল আরেক দলের পিছনে লাগবে, সমঝোতা হবে, আবার কম্পিটিশন হবে, ইটস ওকে, ইটস ফাইন। ওটা নিয়ে আসলে কনসার্ন হওয়ার অনেক বড় কারণ নেই। সামনের দিনে আরো বাড়বে এটা, যত ইলেকশন সামনের দিকে আসবে, পলিটিক্যাল পার্টিগুলো একে অন্যের আপনার করবে, একে অন্যের সাথে কম্পিটিশন করবে। সেই কম্পিটিশন মাঝে মাঝে অপ্রীতিকর পর্যায়ে যাবে, কোনো কোনো সময় ভায়োলেন্স রূপ নেবে। সো এটা কিন্তু আপনার পার্ট অফ দ্য গেম, ওকে, ইটস ওকে। কিন্তু মূল কথা হচ্ছে যে দেশ এবং দেশের স্বার্থের ব্যাপারে সকল পলিটিক্যাল পার্টি এক প্ল্যাটফর্মে আসতে পারলো কিনা, সেটা হলো মূল প্রশ্ন। ওকে, আমি আবার যদি জুলাই বিপ্লবের কথায় ফেরত যাই, তাহলে পরে যে এই যে আপনার সংবিধান বাতিল, জুলাই ঘোষণাপত্র, বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন, তারপরে আপনার স্থানীয় পরিষদ নির্বাচন, এইসব বিষয়ে পলিটিক্যাল পার্টির একমত হওয়া উচিত ছিল। আচ্ছা, কিছু কিছু পলিটিক্যাল পার্টি এ ব্যাপারে পুশও করেছে, কিন্তু বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করেনি, বিধায় এটার আমরা সঠিক ফলাফল পাই নাই। আচ্ছা স্যার, স্যার ধন্যবাদ আপনাকে। স্যার, এর পরের যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে যে ছাত্রদের সাথে এখন হচ্ছে জামাতেরও একটা দূরত্ব তৈরি হয়েছে স্যার। তাহলে ছাত্ররা কি সবাইকে মানে মানে প্রতিযোগী বানিয়ে ফেলতেছে বা বিরোধী শক্তি বানিয়ে ফেলতেছে? আমি আপনাকে কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমাদের সঙ্গে যে দূরত্ব যেটা তৈরি হয়েছে, সেটা একটা আপেক্ষিক। আমার ধারণা এটা সামনের দিনে আপনার সম্পর্ক ভালো হবে, অন্যান্য পলিটিক্যাল দলের সঙ্গেও ভালো হবে। বাট ছাত্রদের সঙ্গে একটা দীর্ঘমেয়াদী টানাপোড়েন বিএনপির ঘটার সম্ভাবনা আছে। কারণ বিএনপি আমি মনে করি যে অবিবেচকের মতো ছাত্রদেরকে তারা একটা অপোজিশন বানিয়ে ফেলেছে, যেটা হওয়া উচিত হয় নাই। বিএনপি একটা বড় দল, তারা একটা বড় ভাই সুলভ আচরণ করে এদেরকে সাথে নিয়েই পথ চলতে পারতো আর কি, তাহলেই দেশের জন্য মঙ্গল হতো, জনগণের জন্য মঙ্গল হতো। বাট জামাত বা অন্যান্য দলের সঙ্গে যে আভ্যন্তরীণ যে আপাত যে আপনার বিরোধিতা চলছে বা দূরত্বর কথা আপনি বললেন, এগুলো আসলে আমার ধারণা কেটে যাবে সামনের দিনগুলোতে। স্যার, আমাদের বাংলাদেশের জনগণের এই বিপ্লব নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। তো স্যার, এই আশা আকাঙ্ক্ষাগুলোর কতটুকু পূরণ হয়েছে বলে আপনি মনে করেন? আশাকাঙ্ক্ষা উল্লেখযোগ্য তেমন কিছু পূরণ হয় নাই এবং হওয়ার সম্ভাবনাও কম। আচ্ছা, কারণ কি স্যার? কারণ হচ্ছে মানে এখন একটা আপনার বর্তমান যে পলিটিক্যাল প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দল, বড় বড় রাজনৈতিক দল আপনার ক্ষমতামুখী হয়ে গিয়েছে, এখন আর সংস্কারমুখী নাই। আচ্ছা, আর ক্ষমতামুখী হতে গেলেই সংস্কারকে আপনাকে পাশ কাটাতে হবে। যে যে সংস্কারের কথা আমরা বলছিলাম, ফর এক্সাম্পল আপনার সংবিধান বাতিল, তারপরে জুলাই ঘোষণাপত্র প্রদান, এগুলো করলে পারে সংস্কারের একটা বাস্তব পরিস্থিতি তৈরি হতো। এখন যেসব সংস্কার কাগজে কলমে হবে এবং বিএনপি যদি ক্ষমতায় আসে, রাজনীতির ভাবে নির্বাচিত হয়ে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে, তাহলে এর অনেক কিছু বিএনপি বাতিল করে দেওয়ার সম্ভাবনা আছে। কারণ এই সংস্কার হওয়া সিস্টেম নিয়ে বিএনপির মতো
রাজনৈতিক দল চলতে পারে না, কারণ বিএনপি আওয়ামী লীগের যে রাজনৈতিক পথচলা তা মৌলিকভাবে একই রকম। হ্যাঁ, সুতরাং সংস্কার হলেই বিএনপির ক্ষতি। আচ্ছা স্যার, সংস্কারের বিষয়টা যখন আসলো, আমাদের সরকার, বর্তমান যে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কারের যে ব্যাপারটা, এটা হচ্ছে যে কি কি সংস্কার করবে, কতদিনের মধ্যে করবে, এই জিনিসটা কি স্যার প্রপারলি ক্লিয়ার করছে? আপনি কি মনে করেন? সরকারের প্রচেষ্টার কোনো অভাব ছিল না। সরকার সবসময় রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে সংস্কার করতে চেয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো বিভিন্ন তালবাহানা কালক্ষেপণ করে সংস্কারকে বাধাগ্রস্ত করেছে। আসলে সংস্কার হবে কি করে? মৌলিক সংস্কারের যে মৌলিক প্রেক্ষাপট সেটাই তো তৈরি হয় নাই। সরকার করবেটা কি বলেন? মানে এই সরকার এখনো পর্যন্ত কিন্তু প্র্যাকটিক্যালি অবৈধ। রাইট, এই সরকারের কোনো বৈধতা নাই। এবং বিএনপির যে কথাবার্তা, বিএনপির নেতাদের যে কথাবার্তা এবং চলাচলের গতি প্রকৃতি, তাতে মনে হচ্ছে যে তারা এইটার বৈধতা দেওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহীও না। এটা একটা ঝুলিয়ে রাখার একটা প্রবণতা আমরা দেখতে পাই কিন্তু বিএনপির মাঝখানে। আচ্ছা, হ্যাঁ, তো সংস্কারের প্রেক্ষাপট তৈরি হতো সংবিধান বাতিল করলে, জুলাই ঘোষণাপত্র হলে, তাহলে সংবিধানের তাহলে আপনার সংস্কারের প্রেক্ষাপটটা তৈরি হতে পারতো। কিন্তু সে দুটো না করে আসলে সংস্কার করার প্রেক্ষাপটই তো তৈরি হয় না, তার সংস্কার হবে কি করে? আপনি সংবিধান সংস্কারের ব্যাপারে যে প্রধান ডক্টর আলী রেয়াজ, তাকে আপনি পলিটিক্যাল রেটরিক দিয়ে আঘাত করতেছেন, বলছেন যে বিদেশি লোক আইসা আপনার সংস্কার করবে, ওটা আমরা মানবো না, আমরা আবার ওটা কারেকশন করে ফেলবো। এটা ফানি না? সো সংস্কারের প্রেক্ষাপটই যেখানে তৈরি হয় না, সেখানে সংস্কারের অগ্রগতি বা সংস্কার কি হচ্ছে, কতটুকু হবে, এই প্রশ্নটা আসাটা আসলে ঠিক না বা অবাস্তব। স্যার, বিভিন্ন জায়গায় পেপার পত্রিকায় বা বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে যে ওয়াকার সাহেব এবং বিএনপির একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, অথবা ভারতের সাথে তাদের একটা সেটিং হয়ে গেছে। এই ব্যাপারগুলো আসলে আপনি কিভাবে দেখেন? এটা একটা জটিল সমীকরণ। সেনাবাহিনী বাংলাদেশে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং সেনাবাহিনীর একাত্মতা বা কোহেসিভনেস এটা থাকা, পাশাপাশি আপনার সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নেওয়াটা বাংলাদেশের জন্য বিরাট একটা গুরুত্বপূর্ণ বিষয়, বা যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। ফলে এগুলো যে কাভারেজ, যেগুলো ফলে আপনার নিউজ কাভারেজ বা বিভিন্ন ধরনের যে মিডিয়া কাভারেজ আসছে, এই ব্যাপারে আসলে খুব বেশি মূল্যায়ন করে এটাকে আরও বেশি পাবলিক না করাটাই শ্রেয়। সেনাবাহিনীকে এ ধরনের বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত, এক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে বর্তমান যে সমস্যা সংকুল সময়, সেই সময়ে সেনাবাহিনীর দিকে অঙ্গুলি নির্দেশ করে এই জটিলতাটা আরও না বাড়ানো ঠিক। সেনাবাহিনীর মধ্যে দায়িত্ব পালন করতে দেওয়া উচিত। এবং যেহেতু বিএনপি একটা বড় পলিটিক্যাল পার্টি, তাদের উচ্চ পর্যায়ের নেতার সঙ্গে সেনাবাহিনী প্রধানের যোগাযোগ হতেই পারে, বাট এটা খুব এক্সপ্লিসিট বা পরিষ্কার কোনো মিনিং বহন করে না আসলে, তাই না? অন্যান্য দলের নেতাকর্মীদের সাথেও তো সেনাবাহিনীর যোগাযোগ হচ্ছে প্রফেশনাল কারণে। স্যার, বিপ্লব পরবর্তী সময়ে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল, তাদের অ্যাক্টিভিটি সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই। আচ্ছা, একটা রাজনৈতিক দলকে আপনি একটা গাছের সঙ্গে তুলনা করতে পারেন। একটা রাজনৈতিক, যেমন আপনি একটা চারা রোপণ করলেন, সেটা আস্তে আস্তে বড় হবে, উপরের দিকে যেমন বড় হবে, নিচেও তার শেকড়গুলো বিস্তৃত হবে, সে শক্তিশালী হবে। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তাই এই যে আপনার ম্যাচুরিটি বা পরিপক্কতা অর্জনের যে প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোর, সেটা একটা সময় সাপেক্ষ বিষয়। এই চলতি পথে তাদের কিন্তু অনেক মিস্টেক হবে, তারা আবার ঠিক করবে নিজেদেরকে, হ্যাঁ, ট্রায়াল হবে, এরর হবে, হতে হতে তারা একটা পর্যায়ে গিয়ে একটা পরিপক্ক রাজনৈতিক দলে রূপান্তরিত হবে। এখন আপনি যদি এদের যে আপনার পরিস্ফুটন, যেটা দল হিসাবে, এরা তো ভালো ছেলে মেয়ে, এরা সব ম্যাক্সিমামই ভালো ছেলে মেয়ে, তাই না? এরাই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ। মানে এনসিপি বলেন বা এই লেভেলে এই বয়সী ছেলে মেয়েদের, এরাই কিন্তু বাংলাদেশকে লিড করবে আগামী দিনে। তো তাদেরকে খোঁচাখুচি না করে তাদেরকে ফ্লারিশ হতে দেওয়া প্রয়োজন। হ্যাঁ, তারা ভুল করবে, ভুলটা ধরিয়ে দেওয়া উচিত যে তোমাদের এখানে ভুল হচ্ছে, তোমরা এটা করো না। এবার গাইড করে একটা ভালো পলিটিক্যাল দল গঠন করা উচিত ছিল তাদেরকে, এরকম খোঁচাখুচির বিপরীতে। কিন্তু যেহেতু বাংলাদেশের রাজনীতি দুর্বৃত্ত নির্ভর,
সুতরাং এদেরকে ফ্লারিশ হতে গেলে এদের অনেক কাঠখড় পোড়াতে হবে, আরও বেশি শ্রম, ঘাম, রক্ত এগুলো দিতে হবে, তারপরে এরা একটা পরিণত রাজনৈতিক দলে পরিণত হবে বলে আমি মনে করি। আচ্ছা স্যার, বিপ্লবের পরে কি আপনার মনে হয়েছে যে ছাত্ররা বিপ্লবের পুরো ক্রেডিট নিজেরাই নিজেদের কাছে রাখতে চেয়েছে? আমার সেটা মনে হয় নাই, তারা ইয়াং, তাদের রক্ত গরম, তাদের কথাবার্তা বা বিভিন্ন রেটরিকে অ্যাপারেন্টলি তারা বিচ্ছিন্নভাবে ভুল করে কথা বলার ক্ষেত্রে ভুল করতে পারে, কিন্তু আপনি যদি দেখেন যে তাদের যে মূল যে স্পোক্স পারসন, হ্যাঁ, নাহিদ ইসলাম সহ অন্যান্য যারা আছে, যারা রেসপন্সিবলি কথাবার্তা বলে, তারা কিন্তু এই ধরনের ক্রেডিট ক্লেম করে নাই কখনো। বিচ্ছিন্নভাবে অন্য অন্য একটু জুনিয়র লেভেলের নেতারা করে থাকতে পারে। পক্ষান্তরে বিএনপি কিন্তু এই টোটাল ক্রেডিটটাই তারা নিতে চেয়েছে, যদিও যাদের পার্টিসিপেশন নিয়ে বিরাট ধরনের কনফিউশন আছে কিন্তু দেশবাসীর। তারা আপনি নিশ্চয়ই জুলাই অভ্যুত্থান চলাকালে, আপনি যে জুলাই আন্দোলন চলাকালে আপনি যদি দেখেন, তাহলে তাদের বিভিন্ন নেতা, বড় বড় নেতারা, তারা বলেছে যে আমরা উই আর নট পার্ট অফ দিস স্ট্রাগল, বা এই মুভমেন্টের আমরা অংশ না, আমাদেরকে ইচ্ছা করে করা হচ্ছে, বা মানে ট্যাগ ইন করা হচ্ছে। হ্যাঁ, তো যদি আমরা নিরপেক্ষভাবে বলি তাহলে এটা ছাত্রদের নেতৃত্বে দেশের সকল শ্রেণী পেশা জনগণ ইনক্লুডিং রাজনৈতিক দল সবাই মিলে এটা অবদান রেখেছে। এটা কারোর একক সম্পত্তি না। বিএনপির নেতাকর্মীর অনেক স্যাক্রিফাইস আছে, ছাত্র জনতার অনেক স্যাক্রিফাইস আছে, এটা সবার একটা কমন প্রপার্টি হওয়া উচিত ছিল এই সাকসেসটা। কিন্তু এটা নিয়ে কথাবার্তা বলা, এটা আমার, এটা তোমার না, এটা আসলে খুবই অপরিপক্ক একটা বিষয়, এবং ক্ষেত্র বিশেষে এটা নোংরামির পর্যায়ে চলে যায়। স্যার, আপনার কি মনে হয় না যে ছাত্ররা যে রাজনৈতিক দলটা করলো, এটা হচ্ছে একটা কিংস পার্টি, সরকারের, মানে এরা সরকারি ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় বলে হচ্ছে এই দলটা করা হলো? মানে মানুষ কিন্তু, যারা হচ্ছে আমজনতা, তারা কিন্তু এইভাবে চিন্তা করে যে তারা আন্দোলনের নেতৃত্ব দিছে, এখন তারা ক্ষমতা লোভী হয়ে উঠছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? না, কিংস পার্টি আসলে এভাবে বলা যাবে না। কিংস পার্টির ডেফিনিশনটা একটু ভিন্ন। হ্যাঁ, সেই ছাত্ররা যে দলটা করলো, এটা বিএনপি যেভাবে নিজেদের দল গঠন করছিল সেরকমই হলো কিন্তু। আচ্ছা, হ্যাঁ, বা তার চেয়েও স্বচ্ছভাবে হলো। জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে বা চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর থাকাকালীন সময়ে কিন্তু বিএনপির আবির্ভাব, তাই না? তো সুতরাং সেই ডেফিনেশনে এনসিপির চেয়ে বড় কিংস পার্টি কিন্তু বিএনপি, তাই না? সো আমরা বিএনপিকেও কিংস পার্টি ধরবো না, আমরা এনসিপিকেও কিংস পার্টি ধরবো না। কিংস পার্টির ডেফিনেশন একটু আলাদা। জুলাইয়ে আন্দোলনের নেতৃত্বে যেহেতু এরা ছিল, সো তাদের একটা পলিটিক্যাল পার্টি গঠন করবে, সেটা একটা প্রত্যাশিত বিষয়। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে আগস্ট 5 আগস্টের পর নতুন সরকার যখন গঠন হলো, তখন কিন্তু দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে ভঙ্গুর ছিল। পুলিশ ছিল না, আনসার ভিডিপি যা অন্যান্য র্যাব, তারাও ঠিকমতো বেরোতে পারছিল না, সেনাবাহিনীর সদস্য সংখ্যা তো সীমিত। সেক্ষেত্রে এই ছাত্র জনতা যদি তখন বর্তমান সরকারকে প্রোটেক্ট করার জন্য দেশে জানমাল এবং স্বার্থ রক্ষার ক্ষেত্রে ঢাল হয়ে না দাঁড়াতো, তখন কিন্তু অনেক ধরনের অরাজকতা হতো। এই বাচ্চা ছেলেমেয়েরাই কিন্তু আলটিমেটলি সেই সময় বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে আপনার স্থিতিশীলতা, সে ব্যাপারে একটা বিরাট বড় অবদান রেখেছে, সেটা আমাদের স্বীকার করতে হবে। আর রাজনৈতিক দল তো গঠন করতে হবে, কারণ পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল। আমরা তো আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, দুই দলই রিপিটেডলি দেখলাম। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা, আসলে উভয় দলের কোনোটাই আসলে আমাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। সেক্ষেত্রে আমাদের নতুন মুখকে স্পেস দেওয়া উচিত। তারা আসুক, তারা ট্রাই করুক, এরা শিক্ষিত, এরা সচেতন, এরা ইয়াং, লেট দেম ট্রাই, তাই না? সো পুরনো জিনিসপত্রকে টানতে আর ভালো লাগা উচিত কিনা আমাদের, সেটা বিবেচনার সময় এসেছে আর কি। জি স্যার, গতদিন হচ্ছে একজন অ্যাক্টিভিস্ট, উনি তার একটা মানে কন্টেন্টে বললেন যে এনসিপি ভেঙে যেতে পারে। তো এই ব্যাপারটা কেমন ভাবে দেখেন স্যার, যে মানে এনসিপির এখন যে অবস্থা, মানে লাস্ট যে কিছু ঘটনা ব্যাক টু ব্যাক, যদিও মাহফুজ হচ্ছে ডিরেক্টলি এনসিপির না, বাট হি ইজ পার্ট অফ এনসিপি আর কি, আজ হোক না হোক সে হবে ওখানকার পার্ট। তো তার গায়ে একটা অ্যাটাক হয়ে গেল। তারপরে বিভিন্ন জায়গায় হচ্ছে যে এনসিপির নেতাদের কিছুটা হ্যারাসমেন্ট করা হচ্ছে। এই বিষয়গুলো স্যার আপনি যদি একটু বলতেন, কে করতেছে এই বিষয়গুলো?
আচ্ছা, এনসিপি ভাঙতে পারে, নাও ভাঙতে পারে। হুম, ভাঙা গড়া তো আসলে আপনার যে কোনো গেম পলিটিক্যাল গেমের একটা অংশ। ভাঙতে পারে, নাও ভাঙতে পারে। বাট এনসিপি ভেঙে নিশ্চিহ্ন হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, আরেকটা বিষয় খুব ইন্টারেস্টিং, যে ব্যক্তি এই মন্তব্যটা করেছে এনসিপি কি ভেঙে যাচ্ছে, সে কিন্তু এনসিপির একটা উপকারই করেছে। এনসিপি ভেঙে যাওয়ার, এনসিপি ভুল করছে, সে ভুলটা সে ধরিয়ে দিয়েছে। হয়তোবা এনসিপির যারা আহ, নেতৃত্বে আছে তারা ওনার কথা শুনবেন এবং নিজেদের মধ্যে যে বিবাদ এগুলো মিটিয়ে ফেলে আর ভঙ্গুরতার দিকে যাবেন না আর কি। আচ্ছা, আর পলিটিক্সে আপনার ভাঙা গড়া আছে, হ্যাঁ, দল ভাঙে না, মানুষ চলে যায়। হুম, মানুষ চলে যায়, আবার নতুন মুখ আসে। আপনি যদি বিএনপি আওয়ামী লীগের কথা ছিলেন, কত মানুষ চলে গেল আমাদের সামনে দিয়ে, হুম, হুম, কিন্তু দল কিন্তু রয়ে গেছে, হুম, তাই না? তো সেক্ষেত্রে এনসিপি ভাঙাটা অতটা শঙ্কার কোনো বিষয় না। জি, বুঝতে পারছি স্যার। স্যার, একটা লাস্টের একটা কোশ্চেন, অলমোস্ট শেষের দিকে চলে আসছি আমরা। স্যার, এই জুলাই বিপ্লবের অ্যাকচুয়াল আসলে তাহলে বেনিফিটেড কারা হচ্ছে স্যার? অ্যাকচুয়াল বেনিফিটেড আসলে আমার দৃষ্টিকোণ থেকে কেউই হচ্ছে না। আমরা আচ্ছা, বেনিফিশিয়ারি বলতে আমরা আসলে দেশ এবং জনগণের বেনিফিশিয়ারিটাকেই মিন করতে চাচ্ছি আর কি। হুম, দেশ এবং জনগণ বেনিফিটেড হলো না হুম, এখন পর্যন্ত। অবস্থার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিট লার্জলি স্টোলেন, চুরি হয়ে গেছে। এটা খুব বড় কোনো ভালো ফলাফল আসার সম্ভাবনা কম। দিস নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে আল্লাহ মাফ করুক, যেটা আমি শঙ্কা করি, যে এই যে আপনার রিফর্ম বা সংস্কারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা নতুন করে আরেকটা গণঅভ্যুত্থানের বীজ বপন করে রাখলো কিন্তু আজ। এবং আমার সামগ্রিকভাবে মনে হয় যে আরেকটা রক্তপাত হয়তো আর বেশি দূরে নাই। খুব সম্ভবত আরেকটা রক্তপাত সামনে আসবে। কারণ এটা অনেক আনসেটেলড ইস্যু রয়ে গেল, অনেক ক্ষোভ, অনেক আকাঙ্ক্ষার মৃত্যু, এই যে এইসব রিলেটেড যে কষ্টগুলো মানুষের মধ্যে রয়ে গেল, এগুলো আবার বিস্ফোরণ হবে সামনের দিনে। এবং আজকে যারা এই জুলাই বিপ্লবের স্পিরিটের সঙ্গে যারা কোঅপারেট করলো না, যারা এটাকে বাধাগ্রস্ত করলো এটা ফ্লারিশ হতে, আহ, ইতিহাসে তাদের ইতিহাস তাদের কাছে একদিন জবাবদিহিতা নেবে সামনে। আচ্ছা। ধন্যবাদ স্যার। আপনার আসলে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বর্তমান বাংলাদেশের এখন যে অবস্থান বা রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা, সে বিষয়ে আপনার এই যুক্তি নির্ভর আলোচনার জন্য আজকে এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট কোনো পডকাস্টে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।